তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম প্লাম্বিং এর মানে ওভারঅল সবকিছু নিয়ে, তাই না? যে কিভাবে কাজগুলো হবে এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। এবং প্লাম্বিং বা এমএপি কাজ যেটাই করি না কেন, আমরা প্লাম্বিং, এসবিসি, ফায়ার, যে কাজগুলো করি না কেন প্রত্যেকটা কিন্তু একটা কোড মেনটেন করে করা হয়, তাই না? আমাদের যে ন্যাশনাল কোড বিএনবিসি 2020, তার সাথে আছে এনএফপিএ 101, আর তারপর স্প্রিংলারের জন্য 13, তারপর আপনার ইলেকট্রিক্যালের জন্য আছে 70। মানে সবার জন্য আলাদা আলাদা তৈরি ইয়ে আছে, ইনস্ট্রাকশন আছে। তো আমাদের বিএনবিসিটা হচ্ছে এটা কম্প্যাক্ট, মানে বাংলাদেশের জন্য যেটা না মানলেই নয়, এটা লিমিটেড একটা ইয়ে করা আছে। এবং বেশি করলে কোনো সমস্যা নাই, কিন্তু এর বাইরে যাওয়া যাবে না। তো আমাদের এখানে আজকে যেটা আলোচনা করব আমাদের, মিনিমাম স্ট্যান্ডার্ডটা বলে দিই। সরি, মিনিমাম জি জি, স্ট্যান্ডার্ডটা বলে হ্যাঁ, দিই স্যার। মিনিমাম যেগুলো স্ট্যান্ডার্ড বলে দিচ্ছি, মানতেই হ্যাঁ, এই আর কি। তো আমাদের যে বিএনবিসি যেটা আছে সেটা এখানে পার্ট 3 চ্যাপ্টার 2। হুম, এই অকুপেন্সি যে চ্যাপ্টারটা এটা প্রায় সবার জন্য সেম, মানে এব্রিভিয়েশন সবার জন্য সমানভাবেই প্রযোজ্য। তো এখানে যেহেতু ইংলিশে আছে, আমাদের মোটামুটি ইংলিশ তো বুঝি, তাই না? আমরা দেখলে বুঝতেছি আর কি। এটা বাংলা জি। করা হয় নাই, পরে দরকার হলে যদি বাংলা আমি করি এটা তবে দিয়ে দেবো। হ্যাঁ, প্রসেস করতেছি আর কি। তো এখানে বিল্ডিং এর যে অকুপেন্সি আছে এ থেকে শুরু করে এম পর্যন্ত। হ্যাঁ, এখানে বিল্ডিং এর অকুপেন্সি আছে। এখন সব ধরনের বিল্ডিং এ কিন্তু অ্যাভেলেবেল বাংলাদেশে, ঠিক আছে? এবং এর চেয়েও কিছু স্পেশাল বিল্ডিংও হয়, মানে খুবই, যেগুলো গোপনীয় বা আধুনিক কিছু করার জন্য। তো এখানে আমাদের যেটা আছে অকুপেন্সি, এতে আছে আমাদের রেসিডেন্সিয়াল, যত আবাসিক আছে তার আন্ডারে পড়বে। অকুপেন্সি বলতে কি বুঝবো আমরা? অকুপেন্সি অকুপেন্সি হচ্ছে এখানে দখলদার, বাংলায় যেটা বলে, যে একটা বিল্ডিং এ যে করবে ওখানে কারা বসবাস করবে, বসবাসের উপযোগী অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী এটা একটা নামকরণ করছে, শ্রেণীবিন্যাস করছে। যেমন অফিসে তো আর আমরা থাকি না, তাই না? কাজের জন্য যাই, যেটা না আমরা না। বাসায় থাকি হ্যাঁ, সেটাকে কাজের জন্য যায়। রেসিডেন্সিয়াল। রেসিডেন্সিয়াল আচ্ছা আচ্ছা। পড়াশোনা করতে যাই যেখানে সেটা হচ্ছে এডুকেশনাল। এবং মানে যেখানে আমাদের স্কুল বা ইউনিভার্সিটি, জি স্কুল, ইউনিভার্সিটি এর আন্ডারে পড়বে, কলেজ। মাদ্রাসা, কলেজ যা আছে সবকিছুই, যেখানে শিক্ষাদান করা হয় সেটাই হচ্ছে মোট কথা এডুকেশনাল। এর মধ্যে ভাগ আছে সেটা আমরা পরে দেখব। তারপর ইনস্টিটিউশন অফ, মানে ফর কেয়ার, মানে যেখানে ডিটেনশন সেন্টার আছে, জেলখানা, এগুলো এর আন্ডারে পড়ে। হ্যাঁ? তারপর হেলথ কেয়ার, ডিতে আছে কি বলতে হেলথ কেয়ার। 1 মিনিট, আমি একটু আসতেছি, হ্যাঁ, হ্যাঁ। ফোনটার বাইরে রেখে যাচ্ছে।
হ্যাঁ, হ্যালো। সরি, ফোনটা বাইরে রেখে আসছিলাম তো বাসাতে। হ্যাঁ, হ্যালো। নাজিম, নাজিম। আচ্ছা, তো আমরা অকুপেন্সি ডি হচ্ছে হেলথ কেয়ার, যেখানে চিকিৎসা করা হয় মানুষের, ইয়ে করা হয়, সেটা হচ্ছে আমাদের হেলথ কেয়ার। হেলথ কেয়ারের মধ্যে সবকিছুর ভাগ আছে, এটা আমরা আগে বললাম যে পরে দেখবো। তারপর অকুপেন্সি ই হচ্ছে বিজনেস, যেখানে ব্যবসা বাণিজ্য, কাগজ রিলেটেড কোনো পেপার ওয়ার্কের অফিস, সেটা হচ্ছে আমাদের বিজনেস। তারপর হচ্ছে অকুপেন্সি এফ, তো হচ্ছে মার্কেন্টাইল। হ্যাঁ, এখানে পেপারস ওয়ার্কও হয়, আবার একটু হালকা পাতলা বিজনেসও হয়, সেটাকে বলে মার্কেন্টাইল। অকুপেন্সি যেতে আছে ইন্ডাস্ট্রিয়াল, আপনারা যে জায়গায় কাজ করতেছেন এগুলো ইন্ডাস্ট্রিয়াল আওতাভুক্ত, বিভিন্ন ধরনের গার্মেন্টস সেক্টর, এবং যেখান থেকে যেখানে ভারী ধরনের শিল্প কারখানা, সেগুলো ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি এর আওতাভুক্ত। তারপর অকুপেন্সি এইচ হচ্ছে স্টোরেজ, যেখানে কোনো কিছু স্টোর করা হয়, এটাকে এই রিলেটেড। আর অকুপেন্সি আই হচ্ছে অ্যাসেম্বলি, যেখানে কোডের ভাষ্য অনুযায়ী 50 জনের অধিক মানুষ সমবেত হয়, সেটাই হচ্ছে অ্যাসেম্বলি হিসেবে কাউন্ট হয়। আবার অকুপেন্সি যে হচ্ছে হ্যাজার্ডিয়াস। হ্যাজার্ডস হচ্ছে আপনার যেখানে ভারী ধরনের ঝুঁকিপূর্ণ কোনো, জায়গা আর কি। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ অনেক জায়গা, ধরনের কাজ সেটাকে, করা হয়। হ্যাঁ, ওয়েল্ডিং যেখানে করা হয়, জি জি, এগুলা গ্যাস, গ্যাসের যে গ্যাস, কাজগুলি। গ্যাস কেমিক্যাল, যেগুলো হুম, ফায়ার ফ্লেম, যেগুলোর মধ্যে খুবই বিপদ তৈরি করে, সেগুলো আমাদের হ্যাজার্ডাস অন্তর্ভুক্ত। অকুপেন্সি কে হচ্ছে গ্যারেজ, কার রিলেটেড, এখানে যে কোনো পার্কিং হতে পারে, যে কোনো ধরনের গাড়ি, হেলিকপ্টার, বিমান, যা আছে সবগুলোই এর আওতাভুক্ত। আর এল হচ্ছে ইউটিলিটিস। ইউটিলিটিসের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে ধরনের পাম্প মেশিনারিজ, কম্প্রেসর হইতে পারে, তারপর হ্যাঁ, হ্যাঁ, এগুলা, কম্প্রেসর, জেনারেটর, জেনারেটর, বয়লার, সবগুলো, হ্যাঁ, এগুলো এর আওতাভুক্ত চিলার, ইউটিলিটিস। হ্যাঁ, এগুলো যে এর কোনো আওতায়। মেকানিজম, এবং যেখানে অনেক বেশি মিস মিস কার্যকরী সেখানে হুম, কাজ করা হয়, সেটা হচ্ছে ইউটিলিটিস। তারপরে এম হচ্ছে মিসেলেনিয়াস, মিসলেনিয়াস, মানে আরো মিসেলেনিয়াস, বৈচিত্র্যময়, হ্যাঁ, বৈচিত্র্যময় ইয়ে থাকতে পারে, অনেক কিছু অনেক কিছু এর সমন্বয়। আওতাভুক্ত থাকতে পারে, হ্যাঁ, আচ্ছা, মিসলেনিয়াস। আচ্ছা। এখন এই দিকে যেগুলো আমরা পড়লাম, এ থেকে এম পর্যন্ত, এগুলোর একটু করে সংজ্ঞা দেয়া আছে কিছু, হ্যাঁ, এই সংজ্ঞাগুলোর মধ্যে এগুলো নিয়ে একটু আলোচনা করা আছে। এগুলা আমার মনে হয় না যে পড়ার দরকার আছে সবগুলোই, হ্যাঁ, একটু গো থ্রু করে নিলে ডিটেলস গুলো আর কি জানা যাবে আর কি। একটু পড়ার চেষ্টা করে, না বুঝলে আমি একটু ট্রাই করবো বুঝাই দেওয়ার জন্য, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে, আমি পড়বো না, আমি এক্সামটাকে বলবো, অসুবিধা হ্যাঁ, নেই। হ্যাঁ, থিওরি পড়া তো। হ্যাঁ, রাইট। এই এখানে যেমন অকুপেন্সি, দিস অকুপেন্সি টাইপ শ্যাল বি ইনক্লুড এনি বিল্ডিংস অর পোর্শন দেয়ার অফ দ্য প্রোভাইডিং স্লিপিং অ্যান্ড লিভিং অ্যাকোমোডেশন টু রিলেটেড অর আন্ডার রিলেটেড গ্রুপস অফ পিপল। এখানে যে অকুপেন্সি গুলো থাকবে ঘুমানোর জন্য, ঠিক আছে, বসবাস করার জন্য যত প্রকার ইয়ে দরকার, আহ, সরঞ্জাম দরকার, এখানে এই রিলেটেড থাকবে, এবং এর বাইরেও থাকতে পারে। গ্রুপস অফ পিপুল ওর আন্ডার রিলেটেড, হ্যাঁ, এর আন্ডারে গ্রুপস অফ পিপুল, অনেক ধরনের পিপুল থাকতে পারে, অনেকগুলো পিপুল, মানুষ থাকতে পারে। এবং প্রত্যেকে কি থাকবে, বাথরুম থাকবে, ইন্ডিভিজুয়াল থাকবে বা নাও থাকতে পারে, কমন থাকতে পারে, রান্না বান্না ফেসিলিটিস থাকবে, ঠিক আছে। এই ধরনের বিল্ডিং গুলোকে বলবো আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং অকুপেন্সির। এইভাবে সবগুলো দেওয়া আছে। এর মধ্যে অকুপেন্সির মধ্যে আবার সিঙ্গেল আছে, ডিওয়েলিং আছে, সিঙ্গেল ডিওয়েলিং, টু ফ্যামিলি ডিওয়েলিং, তারপর ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট, ঠিক আছে, মেস, তারপর হচ্ছে আমাদের ম্যাটস, ডরমেটরিজ, হাউস অ্যান্ড হোটেল, তারপর হচ্ছে আমাদের হোটেলস অ্যান্ড লজিং হাউস, এগুলো ক্যাটাগরি। এ থেকে আমাদের A5 পর্যন্ত ক্যাটাগরি আছে রেসিডেন্সিয়ালের, ঠিক আছে। এটাও ইম্পর্টেন্ট, কারণ আমাদের যখন ওয়াটার সাপ্লাই রিলেটেড কোনো কাজ আসবে, আমাদের এটা বেস করে কিন্তু আমাদের সবগুলো ইয়ে করতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে। এখানে যে আমাদের ইয়ে খুব আছে, সুন্দর, হ্যাঁ। হুম, এগুলা আমাদের লাগবে, এটা, এটা,
একটা আমাদের সব ধরনের কাজেতে করতে হবে, বাট এটা হচ্ছে আমাদের প্রত্যেকটার এক একটা মানে ভাগ আর কি, ক্লাসিফিকেশন করছে। হ্যাঁ, বুঝতেছি। ঠিক আছে। বুঝতেছি। ভালো লাগতেছে, হ্যাঁ। আচ্ছা, তারপর যদি আমরা নিচে যাই, এখন অকুপেন্সিয়া বির মধ্যে যদি আসি আমরা, বি হচ্ছে আমার এডুকেশনাল ফেসিলিটিস। এখানে আমাদের কয়েকটা মানে ভাগ আছে। যেগুলা যেগুলো আমাকে পড়াইলেন, মানে যেগুলো হুম, ক্যাটাগরি আছে, ক্যাটাগরির রাইট, ডিটেলসটা এখানে দেয়া, তাই ডিটেলস না? গুলো এখানে আছে, রাইট। রাইট, আচ্ছা আচ্ছা। এখানে ডিটেলস এর ডিটেলস মধ্যে ওকে। আছে কি, আমাদের ওখানে তো শুধু বি মনে করো যে এ ছিল, হ্যাঁ, এতে কিছু রেসিডেন্সিয়াল, রেসিডেন্সিয়াল কিছু ভাগ আছে আবার, কোন ধরনের রেসিডেন্সিয়াল সেটার কথা বলছে আবার এইখানে, এই ডেফিনেশন এখানে আছে, আবার ডিটেলসে আছে। ঠিক আছে। এখানে যেমন এর ক্যাটাগরি আছে, 5টা ক্যাটাগরি বসবাস উপযোগী জায়গা আছে রেসিডেন্সিয়ালের। ঠিক এভাবে হসপিটালের, যেমন আমাদের এখানে আছে কি, হ্যাঁ, এই শিক্ষা প্রতিষ্ঠান এডুকেশনালের অকুপেন্সি মধ্যে, বি, এডুকেশনাল ফ্যাসিলিটিস, হ্যাঁ। এডুকেশনাল কয়টা আছে এখানে, আমার 2-3টা আছে। ফ্যাসিলিটি ঠিক আছে। 1 2 এখানে 3 লেভেলস, হ্যাঁ, 3টা। ফেসিলিটি হায়ার সেকেন্ডারি আছে, অ্যাবভ সেকেন্ডারি আছে, তারপর আমাদের প্রি স্কুল ফেসিলিটিস আছে। ঠিক আছে। এগুলো অনুযায়ী আমাদের কি হবে, জি। আহ, আমাদের ডিজাইন গুলো ক্যালকুলেশন করতে হবে। জি। তারপরে আমাদের আছে অকুপেন্সি সি, ইনস্টিটিউশনস ফর কেয়ার। এখানে বলা আছে কি, যে কি বলছে, ডিটেনশন, যেটা বললাম, ডিটেনশন সেন্টার কারেকশনাল ফর প্যানেল পারপোজ, হ্যাঁ, যেমন জেলখানা, রিহ্যাব সেন্টার, এগুলো এগুলো হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল মধ্যে পড়ে আর কি, ডিটেনশন সেন্টার। আচ্ছা আচ্ছা। হুম, হুম। তারপরে আছে আমাদের ইনস্টিটিউশন ফর, দুই ভাগে ভাগ করা আছে, এটা 2-3 ভাগে ভাগ করা আছে। একটা আছে চিলড্রেনের জন্য আছে, অ্যাডাল্টের জন্য আছে, তারপর আছে ইনক্যাপাবল, যারা তাদের জন্য আছে, মানে যারা প্রতিবন্ধী, কিন্তু এমন প্রতিবন্ধী যে সে হ্যাঁ, যে কোনো, প্রতিবন্ধী আছে। যে সে কোনো একটা অকারেন্স করছে, আহ, আইন তো সবার জন্য সমান, তাকে সেভাবে তো তাকে কারেকশন করতে হবে, তাই না, তাকে সেইভাবে। তারপর হচ্ছে আমাদের নিচে আছে একটি মেন্টাল ইনস্টিটিউশন চিলড্রেন, তারপর হচ্ছে 5-এ আছে মেন্টাল ইনস্টিটিউশন ফর অ্যাডাল্ট। এখানে প্রত্যেকটা ভাগ করা আছে 5-6টা ভাগের মধ্যে, চিলড্রেনদের জন্য আলাদা সেক্টর, অ্যাডাল্টের জন্য আলাদা সেক্টর, এভাবে 5টা ভাগে ভাগ করছে। এইটার নিচে দুটো হচ্ছে যারা, আমরা যারা বলি যে, যেমন পাবনার মধ্যে আমাদের আছে মেন্টাল ইনস্টিটিউশন আছে, তাই না, ডিটেনশন সেন্টার আছে, ইয়ে আছে, কারেকশন সেন্টার আছে, ওটা এক ধরনের আমরা ইনস্টিটিউশন বলতে পারি। বাট ওখানে কোনো কাউকে বন্দি করে রাখা হয় না, আবার একরকম বন্দি বলা চলে আর কি, এরকম জায়গায়। তারপর হচ্ছে আমাদের অকুপেন্সি ডি, হেলথ কেয়ার ফেসিলিটিস। এই হেলথ কেয়ার ফেসিলিটিসের মধ্যে আমাদের কয়টা ভাগ আছে এখানে, এখানে দেখতে পাচ্ছি আমার 2টা ভাগ আছে। একটা হচ্ছে নর্মাল মেডিকেল ফেসিলিটিস, আর একটা হচ্ছে এমার্জেন্সি মেডিকেল ফেসিলিটিস। নর্মাল বলতে এমনি অ্যাজ ইউজুয়াল, সাধারণ রোগী যেখানে আমাদের সব সময় যাওয়া আসা করবে, সবাই যেখানে এতে প্রবেশ করতে পারে, যে কোনো ধরনের সেবা নিয়ে দ্রুত চলে আসতে পারে, সেটা একটা। আর এমার্জেন্সি হচ্ছে যেখানে ক্রিটিক্যাল লোক থাকবে, পেশেন্টের চিকিৎসা হবে, অপারেশন হবে, হার্ট সার্জারির মধ্যে বড় ইয়ে কিছু হবে, ওপেন হার্ট সার্জারি, ট্রিটমেন্ট ফেসিলিটি থাকবে এরকম। ঠিক আছে। এটা প্রথমে ডি1 সার্জারি, এমার্জেন্সি ফর ক্যাজুয়ালিটি ট্রিটমেন্ট ফেসিলিটি, জেনারেল অর স্পেশালাইজড মেডিকেল ফর আদার ট্রিটমেন্ট প্রোভাইডেড টু দ্য পারসন সাফারিং ফ্রম দ্য ফিজিক্যাল ডিসকমফোর্ট, মানে অস্বস্তি, মানে ফিজিক্যালি যারা ডিসকমফোর্ট ফিল করতেছে, শারীরিক দুর্বলতা ফিল করতেছে, তাদের জন্য নর্মাল যে ট্রিটমেন্ট, যেটা আউটডোরে দিয়েই সমাধান করা যায়। তারপরে এমার্জেন্সিতে যেটা বললাম যে সার্জারি, ডিপ কোনো সার্জারি, যদি কেউ পুড়ে যায়, তারপর হার্ট হার্ট ব্রোকেন, ঠিক আছে, হার্ট অ্যাটাক, ওপেন হার্ট সার্জারি, এগুলো ট্রিটমেন্ট, বড় ধরনের ট্রিটমেন্ট হলে জি, সেটা, বুঝতে পারছি। হ্যাঁ, এগুলো হচ্ছে এমার্জেন্সিতে। এখন বিজনেসের ক্ষেত্রে বলছে কি, অকুপেন্সি ইতে হচ্ছে
includes any buildings or portion thereof which is used for any business transaction and others mercantile. This occupation shall be subdivided as follows. এখানে কি বলছে যে যে বিল্ডিং গুলো মধ্যে বিজনেস রিলেটেড মানে ব্যবসার রিলেটেড কোনো আলোচনা বা ব্যবসায় ব্যবসায়িক রিলেটেড কোনো নথিপত্র নিয়ে যে লেনদেন। কাজকর্ম আচ্ছা, হয় লেনদেন হয় সেটা নথিপত্র হচ্ছে নিয়ে। আমাদের বিজনেসের অন্তর্ভুক্ত। হুম, এটা ভাগ করা আছে কি E1, E2, E3 তিনটে ক্যাটাগরিতে ভাগ করা আছে। মানে এটা ছোট অফিস বিল্ডিং, তারপর নর্মাল যে পেপারস ওয়ার্ক, তারপর নিচে রিসার্চ অ্যান্ড টেস্টিং ল্যাব, ঠিক আছে। এটা বিজনেসের নিয়ে কোনো কিছু স্টাডি করার জন্য স্পেশাল ভাবে তৈরি করা হয় সেটা। তারপর হচ্ছে এখানে এসেনশিয়াল সার্ভিসেস, এটা হচ্ছে এগুলো করতে গিয়ে যদি স্পেশাল কোনো কিছু দরকার হয়, স্ট্রাকচারের দরকার হয় বা কোনো আলাদাভাবে আইসোলেশনের দরকার হয়, সেটা হচ্ছে এগুলোর জন্য এমার্জেন্সি যে ইয়েগুলো তৈরি করা হয় সেটা হচ্ছে স্পেশাল সার্ভিসের ক্ষেত্রে পড়ে আর কি। ঠিক আছে। তারপর অকুপেন্সি এফ হচ্ছে জি আমাদের বুঝছি। মার্কেন্টাইল। মার্কেন্টাইল তো এটাকে বললাম যে বিজনেস রিলেটেড সরাসরি যেগুলো আহ পণ্য আদান প্রদানের ক্ষেত্রে ইউজ করা হয় সেগুলো হচ্ছে আমাদের মার্কেন্টাইল। এর ক্ষেত্রে এর ভাগটা দেখতে পাচ্ছি আমরা তিন ধরনের ক্যাটাগরি আছে। এটা আছে স্মল শপ অ্যান্ড মার্কেট, লার্জ শপ অ্যান্ড মার্কেট, অ্যান্ড হচ্ছে রিফুয়েলিং স্টেশন। মার্কেট তো আমাদের বলে যে ছোট বাজার, যেমন বাংলায় বললে ছোট বাজার, বড় বাজার, ঠিক আছে। এবং ফুয়েল স্টেশন আমাদের যে পাম্প গুলো এগুলো রিলেটেড, ঠিক আছে। রিফুয়েলিং যেখানে আমাদের ও, ফুয়েল রিলেটেড কাজ করে সেটা আমাদের রিফুয়েলিং স্টেশনটা তারা হতে পড়তেছে। কিন্তু এখানে মানে ডিজেল, হ্যাঁ তারপর ডিজেল, প্রপেন, অক্টেন মানে পেট্রোল। বিভিন্ন ধরনের ফুয়েল নিয়ে কাজ হুম। করে, এগুলো রিফুয়েলিং যেগুলো শেষ হয়ে গেলে আবার পুনরায় গ্যাস। সরবরাহ করে সেগুলা। এখানে আবার রিপেয়ার সেন্টার থাকা যাবে বলছে উইদাউট রিপেয়ার সার্ভিস অটোমোবাইলস হুইচ ইজ মডারেটলি হ্যাজার্ডাস ইন দিস নেচার। ঠিক আছে, এমনিতেই এখানে তো কি হচ্ছে হ্যাজার্ড তৈরি করতেছে, তারপর যদি রিপেয়ার হয় তাহলে আবার আরো হ্যাজার্ডটা বেশি হবে, এই জন্য উইদাউট বলে দিছি। ওটা আমাদের গ্যারেজ বা পার্ক যেখানে আছে সেখানে এই কাজটা করবে। তারপর হচ্ছে আমাদের কি অকুপেন্সি জি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং। এই ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এর অনেক ইয়ে আছে, ক্রাইটেরিয়া আছে, সেক্ষেত্রে এগুলা পড়াশোনা আমরা একটু পড়ে নিই। বারবার এগুলা বারবার আহ, পড়লে কিন্তু বুঝতে পারা যাবে। তারপর একটু পরি বিল্ডিং আন্ডার দ্য occupancy shall be subdivided on the basis the hazards potential of the contents and the process of the industry. The hazard shall be generally means of this related danger or the start for fire and repeatedly of its spread. মানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এখানে বলছে যে হ্যাজার্ড যেগুলা জেনারেলি তৈরি করবে, সেটা হচ্ছে এমনি অনেক ইয়ে আছে যে অনেক টেম্পারেচার রেইজ হয়, তাই না। এবং এমন কিছু ইয়ে আছে ওখানে কোনো কিছু স্পার্ক করলেই আহ, মানে যে কোনো সময় আগুন ধরতে পারে এবং সেটা সহজেই আপনার স্প্রেড করবে, মানে ছড়াই যাবে। এরকম বিল্ডিং থেকে একটা ইয়ে প্রোডাক্টস আলাদা করে হ্যাজার্ড অনুযায়ী। এই অনুযায়ী আবার কি করছে, এটা ক্লাসিফিকেশন করছে। ঠিক আছে, এই ইন্ডাস্ট্রি যে এখানে সারমর্ম হচ্ছে যে যেখানে বিভিন্ন ধরনের প্রোডাকশনের কাজ হবে সেখানে অনেক যেখানে আগুনের সম্ভাবনা আছে, আগুনটা দ্রুত ছড়াবে, এটার উপর বেস করে পাবলিকদের যাওয়ার পথ সুগম করার জন্য, দ্রুত রেস্কিউ করার জন্য কয়েকটি ভাগে আবার সাব ডিভিশনে ভাগ করা হয়েছে আর কি। হুম, ক্যাটাগরাইজ করছে। তার মধ্যে ক্যাটাগরির মধ্যে আছে কি লো হ্যাজার্ড G1, গ্যারেজের G1 হচ্ছে লো হ্যাজার্ড। ঠিক আছে, যেখানে নর্মাল ইয়ে হতে পারে, ইগনিশন হতে পারে, সেটা এক্সটেনশন বেশি বাইরে আসবে না, মানে নেশায় ভিতরের মধ্যে যেটা হবে সেটা ওখানে অতটা হ্যাজার্ড তৈরি করবে না, নর্মাল অ্যাজ ইউজুয়াল ওটা সমাধান করা যাবে।
তারপর হচ্ছে মডারেট হ্যাজার্ড। মডারেট হ্যাজার্ডের মধ্যে আবার বলছে যে, যদি আমরা বলি কম্বাস্টেবল, হ্যাঁ, যে মডারেটলি কম্বাস্টেবল, এটা নিজে নিজে কি হবে, এক্সপ্লোশন হবে, ঠিক আছে, মানে বিস্ফোরণ ঘটবে, দাহ্য, ঠিক আছে, যেটা কি কর, কার্যকলাপ। হ্যাঁ, যেটা কি করে ফায়ারকে বেশি ছড়াই দেবে, ঠিক আছে, মানে দ্রুত সময়ের মধ্যে এটা ছড়াইতেই থাকবে এবং সেটা কি হবে, ধোঁয়ার সৃষ্টি করবে, ঠিক আছে, এটা হবে মডারেট হ্যাজার্ড। তারপর মানে হচ্ছে, এটা কি হতে পারে আপনার হচ্ছে যে কিছু কাটিং এর যে ফেব্রিক গুলা এগুলা, তারপর হচ্ছে রাইট, প্যানেলের মধ্যে হ্যাঁ, বিভিন্ন ডাস্ট টাস্ট এগুলা যে, হ্যাঁ, যেখানে এগুলা। বয়লার এটা আছে, হুম, কম্প্রেসড এয়ার বয়লার, তারপর আমাদের যেখানে বেশি হিট প্রডিউস হয় সেক্ষেত্রে আয়রন সেকশনের স্টিমের। তারপর হচ্ছে আমাদের অকুপেন্সি হচ্ছে এইচ। এইচের মধ্যে আবার আমাদের এখানেও ঠিক এভাবেই বলছে যে যেখানে যে কোনো ধরনের পণ্য রাখা হয়, হ্যাঁ, যে পণ্যগুলো রাখা হয় ইউজ করার জন্য নয়, সেগুলো হচ্ছে ইউজ করার জন্য, অত বাইরে শিপমেন্টের জন্য, রপ্তানির জন্য যেগুলো দীর্ঘ সময় রাখা হয়, যে কোনো ধরনের পণ্য, হ্যাঁ, সেফ ভাবে রাখা হয়, সেটাই হচ্ছে আমাদের স্টোরেজের আওতায় পড়ে, তাই না? হ্যাঁ, জি। তো এটা, এই হ্যাজার্ডটা স্টোরেজের ক্ষেত্রে যেটা বলতেছে, লো ফায়ার রিস্ক স্টোরেজ। এখানে যে স্টোরেজের টাইপটা হচ্ছে আমাদের এখানে দুই ধরনের বলতেছে। লো ফায়ার রিস্ক স্টোরেজ, যেখানে কি আগুনের পসিবিলিটি বা সংখ্যা খুবই কম। আরটা হচ্ছে মডারেট, এগুলো একটু বেশি, সেই ধরনের স্টোরেজ গুলা। যেমন এখানে কি লো ফায়ারে বলছে এখানে, উম, এটা এখানে এটি বলে হবে সেলফ ইগনিশন, মানে যে নিজে নিজেই জ্বলে ওঠে আর কি, হ্যাঁ। আর এখানে কি হচ্ছে, হুইচ ইজ নট দ্য কনস্টিটিউট অফ দ্য ডেঞ্জার ফর সেলফ ইগনিশন, ঠিক আছে, যে নিজে নিজে কি করবে না, জ্বলে উঠবে না, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের লো ফায়ার রিস্ক, ঠিক আছে। আবার মডারেট হচ্ছে, এটা জ্বলে উঠবে না, বাট এটা যে কোনো সময় ফায়ার সৃষ্টি করতে, ফায়ারে কি করতে পারে, দ্রুত সময় মধ্যে পুড়ে যেতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে এটাই বলতেছে মডারেট। এটা বলছে উইচ ইজ নট কনস্টিটিউট দ্য ডেঞ্জার অফ সেলফ ইগনিশন। সেলফ ইগনিশন মানে নিজে 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 জ্বলে নিজে উঠবে না। জ্বলে উঠবে না। ডাজ নট, হ্যাঁ, উম, ডাজ নট আবার কন্টিটিউট কন্টিটিউট দ্য কনস্টিটিউট দ্য, ডেঞ্জার অফ হ্যাঁ, সেলফ ইগনিশন। সেলফ ইগনিশন। আবার এখানে নিচে, কনস্টিটিউট হ্যাঁ, নিচেরটা এসে আগুনের সহজেই কি হবে না, মডারেট ফায়ার রিস্ক হ্যাঁ, স্টোরেজ। ফায়ার কি হবে, ফায়ার হবে না, কিন্তু ফায়ার হলে দ্রুত সময়ে পুড়ে যেতে পারে, হুম, সেটাকে বলতেছে মডারেট ফায়ার। যদিও আমাদের এটা ফায়ারের জিনিসটা আমাদের এখানে নাই, বাট যেহেতু আমরা অকুপেন্সি পড়তেছি, জেনে রাখলে আমাদের জন্য সুবিধা হবে, কারণ যখন ফায়ারের ডিজাইন করবে, আহ, এখানে আমাদের রিলেটেড কিছু কাজ আছে। আমরা যখন ওয়াটার রিকোয়ারমেন্ট দেব, হ্যাঁ, তো এই রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমাকে এমনভাবে ওয়াটারটা স্টোর করে রাখতে হবে যেন এই বিল্ডিং এর ফায়ার ইনসিডেন্ট হলে এই পানিটা যেন সার্ভ করতে পারে বিল্ডিংটা সেভ করার জন্য, হ্যাঁ, যতটুকু ইয়ে করা যায় প্রাথমিকভাবে। এর জন্য এটা আমাদেরকে জানতে হবে কোন ইয়ের জন্য কতটুকু পানি আমাদের দরকার। এটা ফায়ার রেকর্ড থেকে আমরা নিয়ে নেব এবং সেই অনুযায়ী আমরা ট্যাঙ্কগুলোর ডিজাইন করব। অকুপেন্সি আয়ের ক্ষেত্রেও একই কথা, যেখানে এই যে লোকজন বেশি যাবে সেগুলোর মধ্যে লার্জ অ্যাসেম্বলি, তারপর স্মল অ্যাসেম্বলি, এইভাবে ভাগ করা আছে আমাদের এখানে, পাঁচটা ভাগে ভাগ করা আছে। এখানে মেবি একজন বলা আছে ফিক্স সিট 1000, ঠিক আছে, এখানে বলতেছে ফিক্স সিট 1000 আর মোর পার্সন, এটা হচ্ছে I1।
আবার বলা আছে স্মল অ্যাসেম্বলি উইদাউট উইথ ফিক্সড, ঠিক আছে, I2, এটার ক্ষেত্রে বলা আছে I2 উইথ ফিক্সড ফর দ্য লেস দেন 1000 পার্সন, ঠিক আছে, 1000 পার্সন। তারপর কি আছে লার্জ অ্যাসেম্বলি উইদাউট ফিক্সড। লার্জ অ্যাসেম্বলি উইদাউট ফিক্সড এর মধ্যে আবার আছে, এখানে সিট কি ফিক্সড নাই, এটার মধ্যে দুইটার মধ্যে কি আছে ফিক্সড সিট আছে। 1000 জন মানুষ আছে, তারপর 1000 জনের কম আছে। তারপর আছে লার্জ অ্যাসেম্বলি উইদাউট ফিক্সড সিট, সেক্ষেত্রে বলছে কি অ্যাকোমোডেশন 300 more পার্সন, ঠিক আছে, মানে 300 থেকে 300 বেশি। 300 বেশি। আবার আছে কি স্মল অ্যাসেম্বলি উইদাউট ফিক্সড, এটা এই 300 কম হতে পারে, এটা হতে পারে 50 জন, 100 জন, 150 জন মান, এটা কি লোক 300 সংখ্যা, লোক সংখ্যা লোক বলতেছেন সংখ্যা, ভাই? হ্যাঁ পার্সন, হ্যাঁ। এই যে ক্যাটাগরি গুলোর মধ্যে কোন ধরনের কতজন মানুষ থাকলে এটাকে আমরা ডিফাইন করব অ্যাসেম্বলি কোন ক্যাটাগরির, এটা, ঠিক আছে। বিয়ার। তারপর আছে এখানে 5 নম্বর একটা বলে দিচ্ছে স্পোর্টস ফ্যাসিলিটিস, খেলাধুলার ক্ষেত্রে অনেক মানুষজন আসবে গ্যালারির মধ্যে, ঠিক আছে, এই অনুযায়ী একটা অকুপেন্সি দেয়া আছে, মানে খেলাধুলা রিলেটেড যেটা আছে তার জন্য I5। তারপর হ্যাজার্ডিয়াস তো একটু আমি ইয়ে করলাম, যেখানে স্টোরেজ, industrial research and other facilities dealing the hazardous materials in the excess of the computed quality definition. There is a table number 3.2.5, ঠিক আছে। এটা এই যে হ্যাজার্ডের যে পরিমাণ, সেটা কি করছে ওই এই টেবিলের মধ্যে বলা আছে যে কোনটা কোন ধরনের হ্যাজার্ডের আওতায় পড়বে, এবং সে অনুযায়ী যে সিস্টেমটা জেনারেট করতে হবে তার গাইডলাইনটা দেয়া আছে। তারপর যেটা আছে আমাদের এক্সপ্লোশন, হ্যাঁ, এক্সপ্লোশন হ্যাজার্ডস বিল্ডিং। আমাদের এক্সপ্লোশন হ্যাজার্ড বিল্ডিং তো জানি, যেগুলো বিস্ফোরণ হতে পারে যে কোনো সময়, গ্যাস হতে পারে, কম্প্রেসড এয়ার, বয়লার, ঠিক আছে না, এগুলা এক্সপ্লোশন হতে পারে, কেমিক্যাল যেখানে স্টকে রাখা হয় এগুলো। এর মধ্যে আবার ভাগ আছে, যেটু আছে কেমিক্যাল, যেটা বললাম কেমিক্যাল থাকতে পারে, কেমিক্যাল স্টোরেজ। তারপর আছে বায়োলজিক্যাল হ্যাজার্ডস বিল্ডিং। তারপর আছে রেডিয়েশনাল বিল্ডিং, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ভারী মেটাল, যেমন আমাদের ইউরেনিয়াম, থোরিয়াম, এগুলার। তারপর হচ্ছে আমাদের অকুপেন্সি কি হচ্ছে গ্যারেজ। এই গ্যারেজের তো একটু আগে আলোচনা করলাম, যেখানে পার্কিং হবে, এবং সেখানে দুই ধরনের পার্কিং থাকতে পারে, পার্কিং প্রাইভেটও থাকতে পারে, আবার পাবলিকও থাকতে পারে, ঠিক আছে। আবার রিপেয়ার গ্যারেজ ফর শোরুমস, শোরুমও থাকবে, সাথে আবার কি আছে রিপেয়ার সেন্টারও থাকতে পারে, সেটা কে থ্রি আন্ডারে। এগুলা ডেফিনিশন পড়ার দরকার আছে, মানে যেখানে গাড়িগুলো আসবে এবং টাইম টু টাইম চলে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে পার্কিং গ্যারেজের মধ্যে না, এগুলো পড়ে নেওয়া যাবে, এগুলো সমস্যা নেই। হুম, দেখো কিছু টাইপ শেল ইনক্লুডিং হ্যাঁ, প্রশ্ন।
ও, তারপর ইউটিলিটি তো এগুলা আমাদের এই বিল্ডিং এ যেগুলো ইনস্টল করতে গিয়ে যেগুলো দরকার হবে ইকুইপমেন্ট, সেগুলো সাপোর্ট সার্ভিস হিসেবে যে বিল্ডিংটা করা হবে সেটা হচ্ছে আমাদের ইউটিলিটি। অফ করো, অফ করো, অফ করো। বন্ধ করো। একটু মিউট করে দাও তাহলে, হ্যাঁ? মিসেলেনিয়াস এর মধ্যে কয়েকটা আবার ভাগ আছে, দুইটা ভাগ করছে। স্পেশাল স্ট্রাকচার M1, ফেন্স ট্যাং এন্ড টাওয়ার M2। এখানে বলছে যে যদি কোনো স্ট্রাকচার এরকম হয় যে কোডের A to Z কোনো কমপ্লাই করতে পারতেছে না, সেক্ষেত্রে ওটাকে মিসেলেনিয়াস অথবা এর আওতাভুক্ত এবং স্পেশাল স্ট্রাকচার হিসাবে গণ্য হবে। এবং সে স্ট্রাকচারটা কমপ্লাই করবে NFPA অর ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডার্ড ফর দ্য লাইফ অ্যান্ড ফায়ার সেফটি কোড অনুযায়ী। আবার হচ্ছে আমাদের M2 হচ্ছে ফেন্স ট্যাং অ্যান্ড টাওয়ার। যে ধরনের বে- যে খুঁটি দিয়ে বেড়া আছে, এটাকে বলে ফেন্স। বেড়া হতে পারে, সেটা লোহার হতে পারে, যে কোনো কাঠের হতে পারে, হ্যাঁ, স্টিল স্ট্রাকচার হতে পারে। এটা ট্যাং অ্যান্ড টাওয়ারের আওতাভুক্ত। ট্যাংও হতে পারে, টাওয়ারও হতে পারে। কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। একটু আগে যেগুলো বললাম কি শুনতে পারছো? হ্যালো। বলে একটু আগে যেগুলো বললাম ওগুলো শুনতে পাচ্ছেন তো, তাই না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ও, হ্যাঁ, পাচ্ছি। এখন পাচ্ছি। ও, এটা নিয়ে আলোচনা করলাম তো, এটাকে বুঝতে পেরেছেন? এই মিসেলেনিয়াস নিয়ে। আর একবার যদি বলতেন। ওকে ওকে, শিওর। এই মিসেলেনিয়াস যেটা হচ্ছে বলতেছে যদি ক্যাটাগরিটা এমন হয় বিল্ডিং এর যে A থেকে Z পর্যন্ত যে আমাদের অকুপেন্সি যে ক্যাটাগরি আছে, যদি এটা দিয়ে ডিফাইন করা না যায়, হ্যাঁ, যদি কভার না করে, তাহলে সেটাকে স্পেশাল স্ট্রাকচার এর আওতাভুক্ত নিয়ে আসতে হবে। এবং এখানে যে গাইডলাইনটা বলা আছে যে স্ট্রাকচার শ্যাল বি কমপ্লাই উইথ NFPA অর ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডার্ডস ফর দ্য লাইফ অ্যান্ড ফায়ার সেফটি। হ্যাঁ, এটা ফায়ারের জন্য বোঝা, যে ফায়ারের এটা হবে NFPA এবং এর ইকুইভ্যালেন্ট যে কোডটা আছে সেটা বেসড করে করতে হবে। এবং তারপর আছে M2 হচ্ছে ফেন্স ট্যাঙ্কস অ্যান্ড টাওয়ার্স। এই এইটা বলতে বুঝাচ্ছে আমাদের যদি কখনো কোনো ধরনের ফেন্সিং থাকে, ফেন্সিং মানে তো আমরা বুঝি বেড়া, হ্যাঁ, যে কোনো কিছু দিয়ে আটকানো। যেমন হতে পারে জেনারেটর এবং আচ্ছা। সাবস্টেশনের এরিয়াটা যদি আমরা ঘিরে রাখতে চাই, যেন সহজে কেউ আসতে না পারে, এই জিনিসগুলা। এবং সেক্ষেত্রে ট্যাং এবং টাওয়ার এর আওতাভুক্ত থাকবে এই M2 আন্ডারে। যেটার ওয়াল হবে ফেন্সের ওয়াল, বলেছে বাউন্ডারি ওয়াল uh, shall includes the fence and the boundary walls over 1.5 মিটার হাই। ঠিক আছে, পাঁচ এখানে 1.5 1.5 মিটারের উঁচু মিটারের হবে। উঁচু হবে, হ্যাঁ। তার বেশি হবে। হ্যাঁ। ফেন্স হলে এটা এর আওতাভুক্ত হবে। ঠিক আছে। তারপর এখানে আছে স্ট্রাকচার ফর দ্য গ্র্যাভিটি ট্যাঙ্ক অ্যান্ড টাওয়ার্স ফর দ্য টেলিকমিউনিকেশন পাওয়ার ডিস্ট্রিবিউশন এয়ার ট্রাফিক কন্ট্রোল টার্মিনাল অর অবজারভেশন টাওয়ার। এটা হবে M2 এর আওতাভুক্ত। যেমন ওই যে এর আগে বড় বড় যেটা প্রথম দিন উদাহরণ দিছিল মনে আছে, যে বড় যে ওয়াটারের ইয়েগুলো হ্যাঁ, বড় ট্যাঙ্ক বড় ট্যাঙ্ক ট্যাঙ্ক আছে। ছিল হ্যাঁ। এগুলা। হ্যাঁ, আবার আমাদের যে 5 তলা এয়ারপোর্ট, 7 তলা এত উঁচু উঁচু জি করা। জি, হ্যাঁ। হ্যাঁ। আবার আমাদের যে এয়ারপোর্টের যে একটা ইয়ে আছে, কন্ট্রোল টাওয়ার আছে, যেটাকে নতুন ডিজাইন হয়েছে, ওটার ওটার MEP ডিজাইনটা আমরাই করেছি। নতুন যে টাওয়ার হয়েছে অফিসটা জি এবং ভাই, নতুন ভালো তো। টাওয়ারটা ATM CCT, হ্যাঁ, 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 ওইটা। বুঝছি।
গ্লাস হাউস চতুর্দিক দিয়ে যেটা, ঘেরা, মানে কাজ কাজ দিয়ে যেটা কাঁচ দিয়ে, গ্লাস দিয়ে গ্লাস ঘেরা হাউস, এটা। গ্লাস দিয়ে করা এটা। হ্যাঁ। এটার থেকেই সব কন্ট্রোল হয় দেখে। তারপর এখানে একটা আছে সেন্স অফ ইউজ, এটা পড়ার দরকার নাই আমাদের। যেটা এখানে মিক্সড অকুপেন্সি একটা জিনিস আছে, এটা ফায়ারের জন্য বেশি প্রযোজ্য। হ্যাঁ, তো এগুলো নিজেদের ইয়ে থেকে এটা পড়ে নিতে হবে আর কি। হ্যাঁ, যদি আমার পড়তে চাই। এগুলো টাইপস অফ অকুপেন্সি সেপারেশন, এগুলো ফায়ারের জন্য সবগুলোই। এই ফায়ারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই অকুপেন্সির ইয়েটা। এই যেখানে টেবিলটার কথা বলছিলাম একটু আগে, যে ফায়ার রেজিস্ট্যান্স এন্ড রেটিং রিকোয়ারমেন্টস ফর দ্য ব্যারিয়ার ওয়ালস এন্ড ফ্লোর সোলার সিলিং অ্যাসেম্বলিজ বিটুইন দ্য সেপারেটেড অকুপেন্সিস আওয়ার্স। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের বিল্ডিং এর যে আহ, আগুনের যে ইয়েটা করবে, বেরিয়েটা সৃষ্টি করবে, সেটা ওয়াল গুলো দিবে, সেগুলোর রেটিং গুলো বলে দিচ্ছে। হ্যাঁ, কত ঘন্টার হবে এবং কোথায় লাগবে কিনা, হ্যাঁ করতে পারবে কিনা সেগুলো বলে দিচ্ছে। এগুলো সব ফায়ারের পড়াশোনা, ঠিক আছে। এগুলা জাস্ট আপনি এখানে দেখতে পারেন এগুলা, তাহলে হয়তো আপনি এগুলো একটু বুঝতে পারবেন। তো আজকে আমার মূল উদ্দেশ্য ছিল অকুপেন্সিটা নিয়ে একটু আপনাকে গাইডলাইন দেয়া। প্লাম্বিং ডিজাইনের ক্ষেত্রে ওটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। হ্যাঁ, কারণ আমাদের সবকিছু ডিজাইন করতে হবে এ থেকে এম পর্যন্ত যে ক্যাটাগরিগুলো আছে সেগুলা বেস করে, ঠিক আছে। এবং আচ্ছা। ফায়ারের যে কাজগুলো হবে ঠিক ওই এই অকুপেন্সি দিয়েই সব এই কাজগুলো হবে কিন্তু। এখানে যে পেজগুলো আমি স্ক্রল করতেছি, এখানে সবগুলোই এখানে ডিটেলস বলা আছে। হ্যাঁ, কিভাবে কি করবে, ডিটেক্ট ডিটেকশন করবে, প্রোটেকশনে কাজ করবে। হ্যাঁ, কি হয়, শ্যাফট এনক্লোজার কিরকম হবে, সবগুলো এখানে আলোচনা করা আছে ফায়ার সেপারেশন নিয়ে এবং কনস্ট্রাকশন নিয়ে। ঠিক আছে মানে তাহলে। এইগুলো এইগুলো আমাদের তো লাগবে না, আপনি যেগুলো পড়াইলে অকুপেন্সি এ হুম, থেকে এম পর্যন্ত এগুলো পড়লেই হবে, তাই না? এগুলো হ্যাঁ, পার হেড আমাদের সব। আমাদের জন্য এগুলা। আর হুম, নিচে যে ডিটেলস গুলো হুম। আছে সবগুলো ফায়ারের জন্য। হ্যাঁ, আমাদের প্লাম্বিং এর জন্য। আচ্ছা আচ্ছা। আহ, ফায়ারের ডিজাইনটা তো শিখাবেন, ফায়ারের তো অনেক ধরনের পাইপ, মানে ফায়ারের পানির পাইপ ডিজাইনটা, বলুন, ফায়ার ট্যাঙ্ক আমি ক্যালকুলেশন। হ্যাঁ, আমি এক্সপার্ট না ফায়ার নিয়ে, বাট হ্যাঁ ট্যাঙ্কের ক্যালকুলেশনটা আমি করাবো। কারণ ফায়ারের যে ট্যাঙ্কটা হয় সেটা আচ্ছা আচ্ছা। আমাদের প্লাম্বিং এর সাথেই রিলেটেড। কারণ আমরা তো প্রথম প্রাথমিক কাজই তো হচ্ছে প্লাম্বিং এর কাজটা। হ্যাঁ, তারপর না ফায়ার, ওদের একটা রিকোয়ারমেন্ট থাকবে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে বলবে যে আমার এই বিল্ডিং এর এত পানি লাগবে, আমরা এটা ধুয়ে দেবো। ঠিক আছে, মনে করো যে 1 লক্ষ ইউএস গ্যালন লাগতে পারে, 50,000 ইউএস গ্যালন লাগতে পারে, আমাদের সাথে অ্যাড করে তারপর আমরা এই ট্যাঙ্কটা আমরা ডিজাইন করব। এই জন্য আমাদেরকে একটু, ওরা তো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবে, আমরা ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করব। ঠিক আছে, কারণ একটা তো বিল্ডিং এর ওদের তো যে চাহিদা থাকবে বা ওদের যে ডিমান্ড থাকবে যে আমার এত গ্যালন লাগবে, হ্যাঁ, এত গ্যালন ট্যাঙ্কি, হ্যাঁ, হ্যাঁ, ওইটার জন্য আমাদের হচ্ছে পাইপ ক্যালকুলেশন বা অ্যাক্সেসরিজ জি, যেগুলো না, আছে এগুলো ক্যালকুলেশন করে দিতে হবে, তাই না? ফায়ারের পাইপের ডিজাইন ওরা করবে, বাট আমাদের ট্যাঙ্কের স্টোরেজের যে ইনিশিয়াল যে স্টোরেজটা, সেটা ডিজাইনটা আমরা করে দেব। কারণ একটা বিল্ডিং এ তো মনে করো যে ডোমেস্টিকের জন্য আলাদা ট্যাঙ্ক, ফায়ারের জন্য আলাদা ট্যাঙ্ক করার হ্যাঁ প্রয়োজন হ্যাঁ তো হ্যাঁ। নাই, তাই না? এই জন্য আর কি। তো না, ঠিক আছে। আমাদের এখানে আবার হ্যাঁ,